এই লোকটির নাম হচ্ছে চিউনহু। সে একজন সাউথ কোরিয়ান সোলজার। সে মূলত সেখানকার বর্ডার গার্ডের দায়িত্বে রয়েছে। তো প্রতিদিনের মতো একদিন যখন সে তার ডিউটিতে ছিল, ঠিক তখনই হঠাৎ করেই তার সামনে একটি লটারি উড়ে এসে পড়ে, যেটার প্রাইজ মানি ছিল প্রায় $5.7 মিলিয়ন, যেটা ছিল প্রায় কয়েকশো কোটি টাকার সমান। আর সৌভাগ্যক্রমে সে সেই লটারিটি জিতেও যায়। এরপর যখনই সে সেই লটারির টাকা দিয়ে ধনী হয় স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখনই তার সামান্য একটু ভুলের কারণে তার লটারিটি সোজা গিয়ে আটকে যায় নর্থ কোরিয়ার বর্ডারে। এমনকি এটা বাতাসে উড়তে উড়তে চলে যায় নর্থ কোরিয়ান একজন সোলজারের হাতে। কিন্তু লটারিটি যেহেতু সাউথ কোরিয়ার ছিল, তাই নর্থ কোরিয়া থেকে চাইলেও এই লটারির টাকা উদ্ধার করা সম্ভব ছিল না। এরপর ঘটনাক্রমে এই লটারির টাকাগুলো পাওয়ার জন্য এটার পেছনে লেগে যায় নর্থ কোরিয়ান এবং সাউথ কোরিয়ান কয়েকজন সোলজার। তবে তারা প্রত্যেকেই ছিল এক একটি গাধা। এরপরে এই গাধাগুলো মিলে একসঙ্গে টাকা উদ্ধারের মিশনে নামে। পাশাপাশি অবস্থিত দুটো দেশের মানুষ একে অপরের শত্রু হলেও এই টাকা উদ্ধারের জন্য তারা মিলেমিশে সিক্রেট একটি মিশনে নামে, যেটা তাদের দুদেশের কেউ জানতে পারলে তাদের পুরো লাইফ শেষ। কারণ এটা তো আমরা সবাই জানি যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া একে অপরের কত বড় শত্রু দেশ। তো তারা তাদের এই মিশনটিকে কমপ্লিট করার জন্য প্রত্যেকটি জায়গাতে এমন এমন কিছু কাণ্ড করে বসে, যেটা দেখলে আপনারাও আপনাদের হাসি থামাতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক দুই শত্রু দেশের বর্ডার গার্ডদের মজার এক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা তিনজন সেলস গার্লকে দেখতে পাই, যারা কিনা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে লটারির টিকিট বিক্রি করছিল। তো এই মেয়েদের কথায় বাড়ি বসে থাকা একজন ব্যক্তি সেখান থেকে একটি লটারির টিকিট কিনে নেয়, কিন্তু সে আসলে তার ভাগ্যে একদমই বিশ্বাস করত না। তাই কিছুক্ষণ পরে সে তার টিকিটটিকে মাটিতে ফেলে দেয়। এরপর রাতের বেলা বারটিকে বন্ধ করার সময় সেই টিকিটটিকে ঝাড়ু দিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়া হয়। তবে ঠিক এমন সময় সেখানে অনেক জোরে একটি বাতাস আসলে টিকিটটি সোজা উড়ে চলে যায় একজন ডেলিভারি ম্যানের বাইকে। এরপরের কিছুক্ষণ পরে টিকিটটি আবারও উঠতে থাকে, আর এবার এটা সোজা গিয়ে আটকে যায় একটি মিলিটারিদের গাড়ির চাকার মধ্যে। তো সেই গাড়িটি আবার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় তাদের মিলিটারি ক্যাম্পে। আর এটা ছিল সাউথ কোরিয়ার বর্ডারের ক্যাম্প। সেখানকার দরজার সামনেই আবার পাহারা দিচ্ছিল দুজন সোলজার, যাদের মধ্যে একজনের নাম ছিল চিউনহু। তো সেই টিকিটটি এবার সোজা বাতাসে উড়ে চিউনহুর সামনে এসে পড়ে। এরপর চিউনহু যখন টিকিটটির দিকে তাকায়, তখন প্রথমেই তার চোখ পড়ে টিকিটটিতে থাকা মডেলের ছবির দিকে। আসলে এই বর্ডারের কাছে যে সমস্ত সোলজাররা কাজ করে থাকে, তাদের লাইফ অনেক বেশি বোরিং হয়। তারা কোনো মেয়ের সাথে ডেট করা তো দূরের কথা, বরং তারা সারা বছরও কোনো মেয়েকে তাদের চোখ দিয়েও দেখতে পায় না। তাই চিউনহু এই মেয়েটির ছবি দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, যার ফলে তাড়াতাড়ি করে সে টিকিটটি উঠিয়ে তার পকেটে রেখে দেয়, যাতে করে পরবর্তীতে সেই মেয়েটির ছবিটিকে দেখতে পারে। বর্তমানে চিউনহু শুধুমাত্র নাইট শিফটে ডিউটি করে, তাই পরের দিন যখন সে তার রুমে বসে বোর হচ্ছিল, তখন সে টিভি অন করে বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে চাইছিল। কিন্তু এমন সময় আবার একটি চ্যানেলের মধ্যে সরাসরি লটারির একটি অনুষ্ঠান দেখানো হচ্ছিল। তবে চিউনহু বিরক্ত হয়ে চ্যানেলটিকে চেঞ্জ করতে চাইছিল, কিন্তু তার টিভির রিমোটে অনেকদিন ধরে সমস্যা থাকার কারণে রিমোটটি কিছুতেই কাজ করছিল না। তাই চিউনহু রিমোটটিকে বেশ কয়েকবার বাড়িয়েও দেয়, কিন্তু এতেও কোনো কাজ না হলে শেষে লটারির অনুষ্ঠানটি দেখতে থাকে। তো এখানে লটারির প্রথম দুটো নাম্বার ছিল 39। এই সংখ্যাটি চিউনহুর কাছে কিছুটা পরিচিত মনে হচ্ছিল। এরপর সে তার কুড়িয়ে পাওয়া সেই লটারির টিকিটটি বের করে দেখতে পায় যে এটারও শুরুর নাম্বার হচ্ছে 39। তবে সে এই বিষয়টি নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না। এবার পরের নাম্বারটি ওঠে 36, আর এটাও তার টিকিটের সঙ্গে মিলে যায়। এতে চিউনহু কিছুটা হাসে। আর এরপরেই ওঠে নাম্বার 3, এরপর ওঠে 30, এবং ঠিক এই নাম্বারগুলো চিউনহুর টিকিটের মধ্যেও ছিল। চিউনহু এবার একটু নড়ে চড়ে বসে, আর সে এবার তার টিকিটটি নিয়ে খুবই সিরিয়াস হয়ে যায়। এই টিকিটটির মধ্যে নাম্বারের 5টি সারি ছিল। এবার 4 নাম্বার সারির নাম্বারটি ওঠে 1, এটাও চিউনহুর টিকিটের সঙ্গে মিলে যায়। চিউনহু এবার শেষ নাম্বারটি জানার জন্য তার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিল না। সে যখন খুবই মনোযোগ দিয়ে শেষ নাম্বারটি শোনার অপেক্ষায় ছিল, ঠিক তখনই সেখানে তাদের মিলিটারি অফিসার চলে আসে। আর সে সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দিয়ে বলে, তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই নাকি? ফ্রি সময় পেলেই টিভি দেখতে বসে যাও। হয়তো কোনো কাজ করো, না হলে একটু ঘুমিয়ে বিশ্রাম নাও। সারা রাত তো এমনিতেই তোমাদেরকে জেগে ডিউটি করতে হয়। কিন্তু এমন সিরিয়াস মুহূর্তে টিভি বন্ধ করে দেয় চিউনহু প্রচণ্ড রকমের রেগে যায়। আর সে নিজের অজান্তেই উঠে দাঁড়িয়ে অফিসারকে অনেক জোরে একটি চড় বসিয়ে দেয়, এবং সে নিজেই গিয়ে দ্রুত টিভি অন করে। অফিসার তো চিউনহুর এমন আচরণে একদম শক হয়ে যায়। এদিকে চিউনহু দেখতে পায় যে শেষ নাম্বারটি হচ্ছে 33, আর এটাও তার টিকিটের সঙ্গে পুরোপুরি মিলে যায়।
চিহ্ন দেখতে পায় যে এই লটারির টিকিটটির প্রাইজ মানি হচ্ছে $5.7 মিলিয়ন, যেটা প্রায় কয়েক কোটি টাকার সমান। আর এটা দেখে খুশিতে চিহ্ন সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার মুখ থেকে যেন হাসি বন্ধই হচ্ছিল না। এমনকি সে ব্রেকফাস্ট করার সময় সকলের সামনে অনেক জোরে জোরে হাসছিল, যেটা দেখে সবাই ভাবছিল যে চিহ্ন হয়তো পাগল হয়ে গিয়েছে, কারণ সে কাল থেকে এমন অদ্ভুত আচরণ করছে। এখন চিহ্ন ভাবছিল যে সে তো খুব তাড়াতাড়ি মিলিয়নার হতে চলেছে, তাই সে এখন নিশ্চিন্তে এই জায়গা থেকে চলে যেতে পারবে। এজন্য যখন তার কাছে একজন নতুন মিলিটারি আসে যে কিনা এখনো এখানে তার টিকা নিয়ে চিন্তিত ছিল, চিহ্ন তাকে জড়িয়ে ধরে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর মনে মনে চিন্তা করে যে মানুষ এক রাতের মধ্যে কোথা থেকে কোন জায়গাতে পৌঁছতে পারে। এবার সেদিন দিনের বেলা বর্ডার পাহারা দেওয়ার দায়িত্বে ছিল চিহ্ন, তাই সে যখন তার আরেকজন সঙ্গীর সঙ্গে ডিউটি করছিল তখন সে একটি চেয়ারে বসে বই পড়ছিল। বইটির বিষয়বস্তু ছিল যে ধনী মানুষেরা কিভাবে চলাফেরা করে, তাদের লাইফস্টাইল কেমন হয় এবং একজন ধনী মানুষের সাধারণ মানুষদের সঙ্গে কেমন আচরণ করা উচিত। তো এই বইটি পড়ে চিহ্নর নিজের প্রতি নিজের অনেক গর্ব হচ্ছিল। সে নিজেকে অনেক অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ভাবছিল। চিহ্ন এখানে কিছুক্ষণ পরপরই তার লটারির টিকিটটি দেখছিল। তবে তারা যে জায়গাতে বসে বর্ডার পাহারা দিচ্ছিল ঠিক সেই জায়গাতেই অনেক বড় একটি ফ্যান ছিল। আর হঠাৎ করে সেই ফ্যানটি অন হয়ে গেলে চিহ্নর কাছ থেকে লটারির টিকিটটি উড়ে চলে যায়। সে দৌড়ে দৌড়ে টিকিটটিকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সামনেই ছিল নর্থ কোরিয়ার বর্ডার। আর এদিকে টিকিটটি বাতাসে উড়তে উড়তে সাউথ কোরিয়ার বর্ডার পেরিয়ে সোজা নর্থ কোরিয়ার ভেতরে চলে যায়। আর নিচ থেকে চিহ্ন এই দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তার মিলিয়নার হওয়ার স্বপ্ন মুহূর্তের মধ্যেই ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যায়। অন্যদিকে সেই টিকিটটি উড়তে উড়তে সোজা নর্থ কোরিয়ার একজন সোলজারের সামনে গিয়ে পড়ে। এই সোলজারের নাম হচ্ছে ইয়ংহো। সে একটি গাছের নিচে বসেছিল। তো টিকিটটিকে দেখতে পেয়ে সে সেই টিকিটটিকে হাতে তুলে নেয়। তবে সে অনেক বোকা স্বভাবের ছিল, তাই সে তখন টিকিটটি নিয়ে তার ফ্যাটি নামক একজন বন্ধুর কাছে যায় আর জানতে চায় যে এটা কিসের টিকিট হতে পারে। আসলে নর্থ কোরিয়া হচ্ছে অনেক স্ট্রিক্ট একটি দেশ। সেখানকার বেশিরভাগ মানুষই লটারির সঙ্গে পরিচিত নয়। তবে ফ্যাটি ছিল অনেক বুদ্ধিমান, তাই সে এখানে ইয়ংহোকে লটারি সম্পর্কে সবকিছু খুলে বলে। সে তাকে বলে এটা হচ্ছে একটি সাউথ কোরিয়ান লটারি, আর আমাদের দেশের বাহিরের বিভিন্ন দেশে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে লটারির আয়োজন করা হয়। আর মানুষ তার ভাগ্য পরীক্ষার জন্যই মূলত লটারি কিনে থাকে। আসলে লটারি বিক্রি করা হয় কোটি কোটি মানুষদের মধ্যে, যেটার মাধ্যমে সেই এজেন্সি মিলিয়ন মিলিয়ন ডলার পায়। আর তারা সেখান থেকেই মাত্র 3 জনকে প্রাইজ মানি দেয়। তবে সেই প্রাইজ মানিও কিন্তু কম নয়, প্রাইজ মানিও দেয়া হয় কোটি কোটি টাকা। ইয়ংহো তখন জানতে চায় যে কোটি কোটি মানুষদের মধ্যে মাত্র 3 জনকে তারা বাছাই করে কিভাবে। ফ্যাটি তখন তাকে সেই টিকিটটিতে থাকা নাম্বার দেখিয়ে বলে যে প্রত্যেকটি টিকিটেই এমন আলাদা আলাদা নাম্বার থাকে, আর পরবর্তীতে এই টিকিটগুলো সমস্ত নাম্বারের মধ্যে ড্র হয়। এরপর ড্রর মাধ্যমে যেই 3টি টিকিটের নাম্বার ওঠে সেই 3 জনকেই বিজয়ী ঘোষণা করা হয়। এখন ফ্যাটি এই ব্যাপারটি ইয়ংহোকে আরও ভালোভাবে বোঝানোর জন্য সেই টিকিটটির নাম্বার লিখে ইন্টারনেটে সার্চ করলে সে একদম চমকে ওঠে, কারণ সে দেখতে পায় যে এটা হচ্ছে বিজয়ী টিকিট, যেটার প্রাইজ মানি হচ্ছে $5.7 মিলিয়ন। অর্থাৎ তারা এখন মিলিয়নার হয়ে গিয়েছে। ফ্যাটি এখানে ব্যাপারটি ইয়ংহোকে জানায়। এতে তারা দুজনই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। কিন্তু এখন তাদের প্রধান সমস্যা হচ্ছে যে টিকিটটি হচ্ছে সাউথ কোরিয়ার, আর তারা নর্থ কোরিয়ায় থেকে কোনোভাবেই টাকাগুলো পাবে না। অন্যদিকে আমরা চিউনহোকে দেখতে পাই। চিউনহো সারাদিন সেই টিকিটটিকে খুঁজে বেরিয়েছে। এমনকি এখন মাঝরাতেও সে টর্চ লাইট দিয়ে টিকিটটিকে খুঁজছে। সে তার সঙ্গে করে একটি মিটার নিয়ে এসেছে, যেটার মাধ্যমে বাতাসের স্পিড এবং জায়গার দূরত্ব মাপা যায়। তো সে এখানে বাতাসের স্পিড মাপার পর সবকিছু ক্যালকুলেশন করে দেখতে পায় যে বাতাসের এই গতিতে তার টিকিটটির 1.5 কিলোমিটার দূরে পড়ার কথা। আর সৌভাগ্যবশত এই দূরত্বটি ছিল নর্থ কোরিয়ার বর্ডারের একদমই কাছে। চিউনহো বুঝতে পারে যে তার টিকিটটি হয়তো খুব একটা দূরে গিয়ে পড়েনি, হয়তো তার টিকিটটি বর্ডারের অনেক কাছেই আছে। কিন্তু সে তো চাইলেই আর বর্ডার ক্রস করতে পারবে না, এমনকি সে কোনো সোলজারকে বলতেও পারবে না যে তার টিকিটটি এনে দিতে। তাই যখন 2 বর্ডারের ক্যাম্পের সমস্ত সোলজাররাই ঘুমিয়েছিল তখন চিউনহো নর্থ কোরিয়ার বর্ডারের পেছনের দিকটাতে চলে যায়, যেখানে সচরাচর কোনো সোলজার থাকে না। এরপর সে সেই বর্ডারের নিচে মাটি খুঁড়তে শুরু করে। আর কিছুক্ষণ পর বর্ডারের দুপাশেই ফাঁকা জায়গা তৈরি হলে চিউনহো তখন বর্ডারের নিচ দিয়েই নর্থ কোরিয়াতে প্রবেশ করে। আর সে খুবই সাবধানতার সাথে আশেপাশের সমস্ত জায়গাতে টিকিটটিকে খুঁজতে থাকে। সে প্রায় কয়েক ঘন্টা যাবৎ টিকিটটিকে খুঁজেই যাচ্ছিল, কিন্তু কোথাও টিকিটের চিহ্ন পর্যন্ত ছিল না। তবে পেছন দিকে আবার বিভিন্ন গাছপালা দিয়ে ঢাকা একজন সোলজারকে দেখা যায়।
যে কিনা চিউনহোকে দেখতে পেয়ে লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করছিল। এরপর দেখা যায় যে সোলজার আর কেউ নয়, বরং সে হচ্ছে ইয়ংহো, যে কিনা চিউনহোর টিকিটটিকে কুড়িয়ে পেয়েছিল। আসলে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া যেমন বিপক্ষ দেশ ছিল, ঠিক তেমনি এই দুদেশের বর্ডার গার্ডদের মধ্যেও শত্রুতা ছিল। তারা একে অপরকে সহ্য করতে পারত না। তবে এই বর্ডার গার্ডদের শত্রুতা ছিল কিছুটা অন্যরকম। আসলে তারা প্রায় সময় নিজ নিজ বর্ডার থেকে একে অপরের দেশের দিকে গুলি ছুটতে থাকে। সাউথ কোরিয়া যদি নর্থ কোরিয়ার দিকে 50টি শুট করে, তাহলে নর্থ কোরিয়া তাদেরকে আরও বেশি শুট করতে চায়। সাউথ কোরিয়ার বর্ডার গার্ডদের মধ্যেও এই একই চিন্তাই ছিল। তবে এই দুই বর্ডারের সোলজাররা আকাশের দিকে গুলি ছুটত, যাতে করে কারো শরীরে বিন্দুমাত্র আঘাত না লাগে। তারা গুলি ছোড়ার মাধ্যমে এটা প্রমাণ করতে চাইত যে তারাই বেশি শক্তিশালী। কিন্তু এই গোলাগুলির যুদ্ধে ইয়ংহো আবার একটু বুদ্ধি খাটিয়েই চলে, কারণ যখন তাদের দেশ নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ার দিকে গুলি ছোড়া হয়, তখন তারা খুবই কম গুলি ছোড়ে। কিন্তু ইয়ংহো অনেকগুলো স্পিকারের মধ্যে গুলির আওয়াজ লাগিয়ে দেয়, যাতে করে সাউথ কোরিয়ান সোলজাররা তাদের এই গুলির শব্দ শুনে তাদেরকে ভয় করে। এদিকে চিউনহো ইয়ংহোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে তার সঙ্গে একটি বন্দুক এনেছিল, তাই সে ইয়ংহোর দিকে সেই বন্দুকটি ধরে থাকে। তবে ইয়ংহো চিউনহোকে তার কাছে ডাকে, আর সে চিউনহোকে বলে, অনেক সময় ধরে দেখছি তুমি কিছু কাগজ খুঁজছ। আসলে তুমি কি এই লটারির টিকিটটি খুঁজছ? টিকিটটি দেখে চিউনহো তো অনেক খুশি হয়ে যায়, আর সে বলে যে সেই লটারির টিকিটটিকে খুঁজতে এসেছে, এটা তারই টিকিট। এরপর চিউনহো ইয়ংহোর সামনে মাটিতে লুটিয়ে পড়ে, আর সে তাকে বলে, তুমি আমার ভাই, দয়া করে আমাকে টিকিটটি দিয়ে দাও, আমি টিকিটটি নিয়ে চলে যাব। তাছাড়া তুমি এই টিকিট দিয়ে কি এমন করবে বলো তো? তোমাদের দেশে তো এটা কোনো কাজেই আসবে না। কিন্তু ইয়ংহো তখন তাকে বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছ? এই টিকিটটি এখন আমার, তবে আমি অনেক দয়ালু মানুষ, বুঝেছ? তাই তোমাকে এখান থেকে একটু ভাগ দেয়াই যায়। তুমি যদি এই টিকিটটি নিয়ে আমাকে টাকাগুলো উইথড্র করে এনে দাও, তাহলে আমি তোমাকে সেখান থেকে 10% দেব। এইটুকু কাজের জন্য অনেক বেশি বলে ফেললাম, তাই না? একথা শুনে চিউনহো একদম অবাক হয়ে যায়, আর সে তাকে বলে, তুমি একথা কিভাবে বলতে পারো? এটা তো আমার টিকিট, তাহলে তুমি আমাকে মাত্র 10% কিভাবে দিতে চাইছো? ঠিক আছে, আমি তোমাকে সমস্ত টাকা উইথড্র করে এনে দেব, তবে তুমি নেবে 10% আর আমি 90%। তবে এমন সময় আবার ইয়ংহো সেখানে একটি সিগন্যাল দেখতে পায়, অর্থাৎ তাকে এখন যেতে হবে। তাই সে এখানে চিউনহোকে বলে, আমি তোমাকে 3 দিনের সময় দিচ্ছি, তুমি ভেবেচিন্তে আমাকে সিদ্ধান্ত জানাও। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে 3 দিন পর ঠিক এই সময় এই জায়গাতেই আমার সঙ্গে দেখা করতে আসবে। এই বলে ইয়ংহো চলে যায়। এবার পরের দিন সকালে আমরা চিউনহোকে দেখতে পাই, যে কিনা তাদের লিডার অর্থাৎ সেই অফিসারের রুমে দাঁড়িয়েছিল। অফিসার এখানে তাকে প্রচণ্ড রকমের গালাগাল দিচ্ছিল। আসলে গতকাল রাতে সে বর্ডারের নিচে যেই মাটিগুলো খুঁড়েছিল, সেই সম্পর্কে অফিসার জেনে গিয়েছে। তাই সে এখানে চিউনহোকে এই সমস্ত ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, যে সে রাতের বেলা কেন সেখানে মাটি খুঁড়েছে। কিন্তু চিউনহো তো তাকে আসল ঘটনা বলতেই পারছিল না। সে সেখানে একদম চুপচাপ দাঁড়িয়েছিল। অফিসার তখন তাকে বলে, তোমার এই চুপ করে থাকায় আমি একটি জিনিস পুরোপুরিভাবে বুঝে গিয়েছি। তুমি আসলে একজন নর্থ কোরিয়ান গুপ্তচর। তুমি সাউথ কোরিয়ার সমস্ত ইনফরমেশন তোমাদের দেশে পাচার করার জন্য আমাদের এখানে সোলজার হয়ে এসেছো। কিন্তু আমার মতো চালাক তো আর সবাই না। দেখেছ আমি কিভাবে তোমার আসল পরিচয় বের করে ফেলেছি। এখন তোমাকে আমরা এমন শাস্তি দেব যেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারবে না। কিন্তু একথা শুনে তো চিউনহো অনেক ভয় পেয়ে যায়, আর সে অফিসারকে বলে, না না স্যার, এসব আপনি কি বলছেন? এমন কিছুই নয়। অফিসার তখন তার কাছে তার এমন কাজের আসল কারণ জানতে চায়। এখন চিউনহোর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে তখন লটারির ব্যাপারে তাকে সবকিছু বলে দেয়। আর সেই টিকিটটির প্রাইজ মানি হচ্ছে $5.7 মিলিয়ন। একথা শুনে অফিসার একদম চমকে যায় আর বলে, কি বললে তুমি? $5.7 মিলিয়ন? চিউনহো বলে, হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। কিন্তু অফিসার এখানে সঙ্গে সঙ্গে একটি মেডিকেলে ফোন করে আর বলে যে তাদের একজন সোলজার পাগল হয়ে গিয়েছে, তাই তারা যেন তাড়াতাড়ি এসে তাকে নিয়ে যায়। তার মানসিক চিকিৎসার প্রয়োজন। অর্থাৎ সে চিউনহোর কথা বিশ্বাসই করে না। এরপর চিউনহো এখানে অফিসারকে একটি ছবি দেখায়। সে আসলে গতকাল রাতে লুকিয়ে লুকিয়ে ইয়ংহোর একটি ছবি তুলে ফেলেছিল, আর সে সেই ছবিটি অফিসারকে দেখিয়ে বলে যে সে এই টিকিটটিরই প্রাইজ মানি জিতেছে। তবে তাদের কথার মাঝখানে আরও একজন সোলজার সেখানে চলে আসে। এই সোলজারের নাম হচ্ছে লিডং। তাই অফিসার এখানে লিডংকে সেই টিকিটের ছবিটি দেখায়, আর সে তাকে বলে, দেখো তো লিডং, যে এই ছবিটি কোনোভাবেই এডিটেড ছবি কিনা। লিডং তখন খুব ভালোভাবে ছবিটি পর্যবেক্ষণ করে বলে, না না, ছবিটিকে তো পুরোপুরিভাবে রিয়েল মনে হচ্ছে। এরপর তারা দুজনই এখানে চিউনহোর কথা বিশ্বাস করে, আর এবার তারা 3 জন মিলে একজোট হয়ে যেভাবেই হোক সেই টিকিটটিকে উদ্ধার করার পরিকল্পনা করে। আর অফিসার এখানে চিউনহো এবং লিডংকে বলে,
যে তারা দুজন যদি মরেও যায় তাও যেন এই টিকিটের কথা আর কাউকে না বলে। এরপর দেখতে দেখতেই প্রায় 3 দিন সময় পার হয়ে যায়। চিউনহো তার টিমের সাথে করে নর্থ কোরিয়ার বর্ডারের কাছে যাচ্ছিল। আর এখানে অফিসার চিউনহোর কাছে জানতে চাইছিল যে চিউনহো যদি টিকিটটি নিয়ে আসতে পারে তাহলে সে তাকে কত % দেবে। চিউনহো বলে 10%। অফিসার তখন তাকে বলে, জানো চিউনহো, আমাকে উপর থেকে দেখে অনেক শক্ত মনে হয় তাই না? আসলে এটা আমার আসল রূপ নয়। আমি ভেতরে ভেতরে অনেক কষ্টে আছি। আমার মা অনেক অসুস্থ। আমার ওয়াইফকে আমি তার পছন্দের কোনো কিছুই কিনে দিতে পারি না, এমনকি আমার বাচ্চাদেরও কোনো উইশ পূরণ করতে পারি না। অফিসার এখানে আরও কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু চিউনহো তখন তাকে থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি 15% দেব, ঠিক আছে স্যার। একথা শুনে অফিসার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর চিউনহো সোজা চলে যায় ইয়ংহোর কাছে। ইয়ংহো আগে থেকেই চিউনহোর জন্য অপেক্ষা করছিল। তো চিউনহো এখানে ইয়ংহোর কাছে অনেক অনুরোধ করে ইয়ংহো যেন তাকে টিকিটটি দিয়ে দেয়। সে তাকে এখান থেকে 10% দেবে, কিন্তু ইয়ংহোর শর্তে রাজি না হলে ইয়ংহো তাকে কিছুতেই টিকিটটি দেবে না। চিউনহো তখন অনেক রেগে যায় আর সে ইয়ংহোকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। সে তাকে বলে যে সে তার নামে কেস করবে, কারণ সে তার জেতা লটারির প্রাইজ মানি নিজে আত্মসাৎ করতে চাইছে। আর এটা সাউথ কোরিয়ায় অনেক বড় ধরনের একটি ক্রাইম। চিউনহো তার সঙ্গে করে একটি আইনের বইয়ের পেজ নিয়ে এসেছিল, যেখানে কোনো মানুষের হারানো জিনিস যদি আরেকজন মানুষ আত্মসাৎ করতে চায় তাহলে তার শাস্তি কতটা ভয়ানক হতে পারে সেটা লেখা আছে। আর যদি সেই মানুষ হারিয়ে যাওয়া জিনিস তার আসল মালিককে ফিরিয়ে দেয় তাহলে সে চাইলে সেই জিনিসের উপর 20% ভাগ বসাতে পারে। কিন্তু একথা শুনে ইয়ংহো হাসে আর সে তাকে বলে, এটা তোমাদের দেশে ক্রাইম হতে পারে, কিন্তু আমাদের দেশে না। শোনো চিউনহো, তোমাকে আমি শেষ একটি কথা বলে দিচ্ছি, আমি তোমাকে লাস্ট 20% দেব। এই শর্ত মানতে পারলে আমার সঙ্গে যোগাযোগ করবে। এই বলে ইয়ংহো সেখান থেকে চলে যায়। আর সেখানে তার জন্য তার বন্ধু ফ্যাটি অপেক্ষা করছিল। কিন্তু এমন সময় সেখানে তাদের অফিসার চলে আসে। অফিসার এখানে ইয়ংহোকে চিউনহোর সঙ্গে কথা বলতে দেখে ফেলেছিল, তাই সে তাদেরকে সাউথ কোরিয়ার গুপ্তচর ভাবছিল। এজন্য সে প্রচণ্ড রেগে গিয়ে ফ্যাটিকে সে গুলি করে মেরেই ফেলতে চাইছিল। কিন্তু ইয়ংহো তখন ফ্যাটিকে বাঁচানোর জন্য তাদের অফিসারকেও এই টিকিটে সমস্ত ঘটনা বলে দেয়, আর সে তাকেও এখান থেকে কিছু পার্সেন্টেজ দিতে চায়। আর এতগুলো টাকার কথা শুনে অফিসারও এখানে অনেক লোভে পড়ে যায়। অন্যদিকে আমরা চিউনহো এবং তার পুরো টিমকে দেখতে পাই। চিউনহোদের অফিসারের নাম হচ্ছে কাং। তো চিউনহো এখানে কাংকে সমস্ত ঘটনা খুলে বলে। সে জানায় যে সে 1000 চেষ্টা করে ইয়ংহোকে মানাতে পারেনি, কিন্তু অফিসার কাংয়ের কাছে মনে হচ্ছিল যে চিউনহো হয়তো জানেই না কোনো মানুষকে কিভাবে কনভিন্স করে তাদের সঙ্গে ডিল করতে হয়, তাই সে এভাবে ব্যর্থ হচ্ছে। এজন্য অফিসার নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। এবার পরের দিন সকালে কাং একটি স্পিকারের মধ্যে একটি গান ছেড়ে দেয়, আর এই স্পিকারটি সরাসরি নর্থ কোরিয়ার অফিসের সঙ্গে কানেক্টেড ছিল। আসলে গানটির লিরিক্সের মধ্যে বারবার বলা হচ্ছিল, আমি তোমাকে দেখতে চাই। তবে নর্থ কোরিয়ান সোলজাররা ছিল অনেক স্মার্ট, তারা এখানে তাদের সংকেত বুঝে ফেলে। এরপর তারা নিজেরা সাউথ কোরিয়ান পুলিশদেরকে সংকেত পাঠানোর জন্য সেখানে দাঁড়িয়ে এমন এমন কাণ্ড করতে থাকে যেটা আসলে অনেক ফানি ছিল। তারা 3 জন মিলে এখানে সোজা একদম টাওয়ারের মতো দাঁড়িয়ে যায়, আর সেখানে অদ্ভুতভাবে কোরিয়ান ভাষার বিভিন্ন লেটার তৈরি করতে থাকে, যেটা সাউথ কোরিয়ান সোলজাররা দূর থেকে দূরবীনের মাধ্যমে দেখতে পায়। চিউনহো তখন লেটারগুলোকে লিখে নেয়। এরপর তারা একটি বোর্ডের মধ্যে লেখাগুলো লিখে বিষয়টি বোঝার চেষ্টা করে। তো অনেক সময় যাবৎ লেটারগুলোকে ক্যালকুলেট করে তারা ইংরেজিতে কয়েকটি ওয়ার্ড পায়, যেটা ছিল জয়েন্ট সাপ্লাই এরিয়া। অর্থাৎ তারা হয়তো তাদেরকে সাপ্লাই এরিয়াতে মিট করতে বলছে, হয়তো সেখানেই তারা তাদের সঙ্গে ডিল করতে চায়। আসলে সাপ্লাই এরিয়াটি ছিল নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার বর্ডারের মাঝামাঝি স্থানে, যেখানে সচরাচর কোনো মানুষই যায় না। তো অফিসার কাং তখন সারাদিন একজন সোলজারের সাহায্যে সেই সাপ্লাই এরিয়াটির ম্যাপ তৈরি করে নেয়, কারণ সেই জায়গাটি এখান থেকে বেশ দূরে ছিল আর তারা কেউই সেই জায়গাতে যায়নি। তো এবার সন্ধেবেলায় তারা 3 জন ম্যাপটিকে সাথে নিয়ে সাপ্লাই এরিয়াতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, যে সোলজার তাদেরকে ম্যাপ তৈরি করে দিয়েছে সে আসলে ম্যাপের আগামাথাও বুঝতো না, তাই সে ম্যাপের বিভিন্ন জায়গাতে উল্টো পাল্টা চিহ্ন দিয়ে রেখেছে। এ কারণে তারা 3 জন মিলে সেই জায়গাটি খুঁজতে অনেক ভোগান্তিতে পড়ে যায়। এমনকি বেশ কয়েকবার তো সেই জায়গা তারা পার হয়েও চলে যায়। তবে প্রায় কয়েক ঘন্টা ধরে খোঁজার পর তারা সোজা একটি টানেলের মধ্যে চলে আসে, আর এটাই ছিল সাপ্লাই এরিয়া। এরপর ভেতরে এসে তারা দেখতে পায় যে সেখানে নবাবের মতো নর্থ কোরিয়ান অফিসার বসে আছে। তার নাম হচ্ছে ইল, আর তার সাথে ইয়ংহো এবং ফ্যাটি রয়েছে। তবে এই দুটো দেশের মানুষ একে অপরকে এত পরিমাণ অবিশ্বাস করত যে তারা 2 পক্ষই বন্দুক নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু অবশেষে 2 পক্ষের অফিসারই তাদেরকে বন্দুক নামিয়ে রাখতে বলে। এরপর তারা তাদের আসল কাজ শুরু করে।
তারা তাদের ডিলের ব্যাপারে আলোচনা করতে শুরু করে। তো প্রথমে নর্থ কোরিয়ান অফিসার ইলেখানি বলে, আমরা আপনাদেরকে 20% দিতে চাই, আর আমরা নেব 80%। যদি আপনারা রাজি থাকেন তবেই আমরা ডিল করতে প্রস্তুত। কিন্তু অফিসার কাং এখানে বলে, না না, এটা কোনো কথা বললেন? টাকা তো আমাদের দেশ থেকে যাচ্ছে, তাই না? আর আপনারা কি জানেন যে এই টাকাগুলো আনার জন্য কত জায়গাতে কতগুলো ট্যাক্স দিতে হবে? আসলে নর্থ কোরিয়া অনেক স্ট্রিক্ট একটি কান্ট্রি। সেখানে নানা ধরনের রুলস এবং রেস্ট্রিকশনস রয়েছে। এমনকি সেখানকার মানুষদেরকে বাহিরের দুনিয়া থেকে আলাদা করে রাখা হয়। তাদেরকে নানা ধরনের কঠোর নিয়ম নীতি মেনে চলতে হয়। তো সাউথ কোরিয়ান সোলজাররা তাদের সঙ্গে করে বিশাল একটি চার্ট নিয়ে এসেছে, যেখানে বাহিরের দুনিয়ার নানা ধরনের নিয়মকানুন লেখা আছে, যেগুলো সম্পর্কে মূলত নর্থ কোরিয়ান মানুষেরা জানে না। তো লিডং এখানে তাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলার চেষ্টা করছিল যে বর্তমানে বাহিরের দুনিয়ায় আসলে কি কি চলছে। তো লিডং এখানে বলে যে সমস্ত জায়গাতে ট্যাক্স ভরার পর তাদের কাছে শুধুমাত্র $4 মিলিয়ন থাকবে, তাই সেই হিসেবেই তাদেরকে ডিল করতে হবে। তবে এমন সময় আবার নর্থ কোরিয়ান সোলজাররা সেখানে প্রজেক্টর বের করে, যেটা দেখে সাউথ কোরিয়ান সোলজাররা তো একদম অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে তাদের কাছে আবার প্রজেক্টরও আছে। এই গাধার দলেরা তাহলে এখন টেকনোলজি সম্পর্কেও জেনে গিয়েছে। তো তাদের মধ্যে ফ্যাটি যেহেতু একটু চালাক ছিল, তাই সে প্রজেক্টরের মাধ্যমে সাউথ কোরিয়ান সোলজারদেরকে এটা বোঝানোর চেষ্টা করে যে তারা তাদেরকে যেই অফারটি করেছে সেটা কতটা যুক্তিসম্পন্ন। এখন দুই দলে ডিলটি নিয়ে অনেক সিরিয়াস পর্যায়ে চলে যায়। তাই মিটিংটির মধ্যে 10 মিনিটের বিরতি দেয়া হয়, যাতে করে দুই দলে নিজেদের মধ্যে কিছুটা আলাপ আলোচনা করতে পারে। সাউথ কোরিয়ান সোলজাররা অনেক বেশি রেগেছিল। তারা একে অপরের সঙ্গে বলাবলি করছিল যে নর্থ কোরিয়ান সোলজাররা অনেক বেশি ছ্যাচরামি করছে, তাদেরকে একটা শিক্ষা দিতে পারলে অনেক ভালো হতো। তবে এমন সময় জিউনহো তাদেরকে বলে, আমার কাছে একটি দুর্দান্ত আইডিয়া আছে। আচ্ছা, আপনারা আমার কথা শুনুন। টিকিটটি নিয়ে টাকা তো আমরা উঠাবো, তাই না? আর এই সম্পূর্ণ কাজটি আমরা আমাদের দেশেই করব। এখন টিকিট একবার আমাদের হাতে চলে আসলে আমরা তখন টিকিটটি নিয়ে কি করব সেটা শুধুমাত্র আমাদের ব্যাপার। তখন তারা চাইলেও আমাদের উপর কোনো রকমের জোর খাটাতে পারবে না। তাই এখন তারা যেই অফার দিচ্ছে সেটাতেই আমাদেরকে রাজি হতে হবে। জিউনহোর এ কথা শুনে কাং অনেক খুশি হয়ে যায়, আর সে কাংয়ের গাল টেনে দিয়ে বলে, তোমার যে এত বুদ্ধি আছে সেটা আমি এতদিন বুঝিনি। ইউ আর ব্রিলিয়ান্ট জিউনহো। অন্যদিকে নর্থ কোরিয়ানরাও অনেক বেশি টেনশনে ছিল, কিন্তু তাদের অফিসার ইলেখানি তাদেরকে বলে যে যেভাবেই হোক ডিলটি তাদেরকে ফাইনাল করতেই হবে, কারণ না হলে টিকিটটি তাদের আর কোনো কাজেই লাগবে না। তাই একবারে কোনো কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া ভালো। এই কারণে ডিলটি তাদেরকে আরও একটু সহজ করতে হবে। এখন দুই পক্ষের মধ্যে আবারও ডিল স্টার্ট হলে অফিসার ইলেখানি কাংদেরকে একটি অফার করে। সে তাদেরকে বলে যে তারা তাদেরকে লাস্ট 30% পর্যন্ত দিতে পারবে, অর্থাৎ প্রত্যেককেই তারা দেবে 10% করে, আর তারা 3 জন নেবে 70%। একথা শুনে সাউথ কোরিয়ান সোলজাররা সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। কিন্তু এতে নর্থ কোরিয়ান সোলজারদের কিছুটা সন্দেহ হয়। তারা ভাবতে থাকে যে এত সহজে তারা কেন রাজি হলো, এর পেছনে আবার কোনো উদ্দেশ্য নেই তো। জিউনহো আবার এখানে মন খারাপের অনেক ভালো অভিনয় করছিল। তো ইল যখন এখানে ক্যাপ্টেন কাংয়ের কাছে লটারি তুলে দিচ্ছিল, তখন ইয়ংহো এখানে লিডং এবং জিউনহোর দিকে লক্ষ্য করে। সে দেখতে পায় যে তারা দুজন অদ্ভুতভাবে হাসছে। এতে তাদের উপর তার সন্দেহ তৈরি হয়ে যায়। এখন এই দুই পক্ষের মধ্যেই টিকিট নিয়ে টানাটানি হচ্ছিল। নর্থ কোরিয়ান সোলজাররা কোনোভাবেই তাদের উপর বিশ্বাস করতে পারছিল না। তো তাদের মধ্যে এই টিকিট নিয়ে যখন টানাটানি চলছিল, ঠিক তখনই সেখানে আরও একজন সোলজার চলে আসে। এই সোলজার আসলে তাদেরকে অনেক সময় ধরেই ফলো করছিল। আসলে এই লোকটি হচ্ছে সেই সাউথ কোরিয়ান সোলজার যার কাছ থেকে কাং সেই ফালতু নকশাটি তৈরি করে এনেছিল। তবে এই লোক আবার যে কোনো মানুষকে কনভিন্স করতে অনেক বেশি এক্সপার্ট। এখন এই দুই পক্ষের মধ্যে রেষারেষি দেখতে পেয়ে সে তাদের মিডলম্যান হয়ে যায়। সে কথা দেয় যে সে দুই পক্ষের হয়েই কথা বলবে। সে পুরোপুরিভাবে নিরপেক্ষ থাকবে। যা কিছুই হয়ে যাক সে সত্য এবং ন্যায়ের পথেই থাকবে। তো এই লোকটির নাম হচ্ছে সুচল। তো এবারে দুই পক্ষই সুচলকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে সুচল এখানে বলে, দেখুন, আমি যেহেতু এখানে নিরপেক্ষভাবে কথা বলবো, তাই আশা করছি আপনারা আমার কথাগুলো শুনবেন। এখানে ডিল ফাইনাল করার আগে বিশ্বাসের একটি ব্যাপার আছে। তাই যদি দুই পক্ষের মধ্যে কোনো এক পক্ষ বেশি টাকা নিতে চায়, তাহলে কিন্তু দুই পক্ষের মনে রেষারেষির ভাব থেকেই যাবে। তাই এমনটা না করে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এবং দুই পক্ষকেই সমান সমান ভাগ নিতে হবে, অর্থাৎ ডিলটি 50-50% করতে হবে। তাহলে এখানে সবাই আনন্দের সঙ্গে কাজটি কমপ্লিট করতে পারবে। এখন সুচলের কথায় দুই পক্ষই একমত হয়, আর অবশেষে 50% করেই তাদের ডিল ফাইনাল হয়। কিন্তু এখন নর্থ কোরিয়ান সোলজাররা বলে যে তারা এই ডিলটিতে পুরোপুরিভাবে রাজি, কিন্তু তারা এই বিষয়টিতে কিভাবে নিশ্চিত হবে
যে সাউথ কোরিয়ান সোলজাররা টাকা পাওয়ার পর তাদের কথা রাখবে, এমনও তো হতে পারে যে টাকা পাওয়ার পর তারা তাদেরকে তাদের টাকা দিলই না। তখন কি হবে? এটার নিশ্চয়তা কে দেবে? সুচল তখন বলে, কোনো চিন্তা নেই, আমার কাছে অনেক ভালো আইডিয়া আছে। এই বিষয়টিতে পুরোপুরিভাবে নিশ্চিত থাকার জন্য দুই পক্ষ থেকে যে কোনো একজন সোলজারকে অদল বদল করতে হবে। অর্থাৎ সাউথ কোরিয়ার একজন সোলজার নর্থ কোরিয়ায় এবং নর্থ কোরিয়ার একজন সোলজার সাউথ কোরিয়ায় ঠিক ততক্ষণ পর্যন্ত জিম্মি থাকবে, যতক্ষণ পর্যন্ত না তাদের ডিল পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু এখন ভাববার বিষয় হচ্ছে যে তাদের মধ্য থেকে কে কে জিম্মি হতে চায়। এখন এই বিষয়টি ডিসাইড করার জন্য দুই পক্ষকেই একদিনের সময় দেয়া হয়, যাতে করে তারা কাকে জিম্মি বানাবে সেটা ডিসাইড করতে পারে। এবার কাং তার অফিস রুমে বসে লিডং এবং চিউনহোর মধ্যে যে কোনো একজনকে যেতে বলছিল। কিন্তু নর্থ কোরিয়া যেহেতু অনেক স্ট্রিক্ট কান্ট্রি ছিল আর সেখানে অনেক বেশি রুলস রয়েছে, তাই সেখানে একটু ভুল হলেই মহাবিপদ। এই কারণে তাদের দুজনের মধ্যে কেউই নর্থ কোরিয়ায় যেতে রাজি ছিল না। তাই চিউনহো এখানে কাংকে টস করতে বলে, আর টসের মাধ্যমে যে হেরে যাবে তাকেই সেখানে যেতে হবে। তো চিউনহো নিজেই টস করে নিজেই হেরে যায়। এখন বাধ্য হয়ে তাকেই নর্থ কোরিয়াতে যেতে হবে। তবে সে এটা কিছুতেই মানতে পারছিল না। তাই সেদিন সারাদিন সে প্রচুর পরিমাণে কাঁদছিল। সে সেদিন সারাদিন ডিপ্রেসড হয়ে কাটিয়ে দেয়। অন্যদিকে নর্থ কোরিয়া থেকে সিলেক্ট করা হয় ইয়ংহোকে। কিন্তু ইয়ংহো এতে রাজি না হলে অফিসার ইল এখানে তাকে গুলি করে মেরে ফেলার ভয় দেখায়। এদিকে চিউনহো একটি খাতার মাধ্যমে নর্থ কোরিয়ান ভাষা শিখছিল। আসলে সাউথ কোরিয়ান এবং নর্থ কোরিয়ান ভাষা সেমই ছিল, কিন্তু দুই দেশের মানুষদের কথার টোন ছিল কিছুটা আলাদা। তাই সে যেন সেখানে কোনোভাবেই ধরা পড়ে না যায়, সেই ব্যাপারে সে খুবই সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছিল। কারণ নর্থ কোরিয়ায় সে একবার ধরা পড়ে গেলে তার পুরো লাইফ শেষ। অন্যদিকে চিউনহোর মতো ইয়ংহো খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল। এবার পরের দিন তারা সবাই মিলে সময় মতো সেই জায়গাতে চলে আসে যেখানে আজকে তাদের ডিল পুরোপুরিভাবে ফাইনাল হবে। তো এরপর চিউনহো এবং ইয়ংহো একে অপরের পোশাক পরে ফেলে এবং এখানে তাদের দুজনের পরিচয়ও অদল বদল করে দেয়া হয়। অর্থাৎ চিউনহোর রোল প্লে করবে ইয়ংহো এবং ইয়ংহোর রোল প্লে করবে চিউনহো। তো এবার সবকিছু পুরোপুরিভাবে ফাইনাল হয়ে গেলে অফিসার ইল এখানে অফিসার কাংয়ের হাতে লটারির টিকিটটি তুলে দেয়। আর এখন হচ্ছে তাদের সেলিব্রেশন করার সময়। তো এখানে সেলিব্রেশনের জন্য আগে থেকে ইল তাদের সবার জন্য নর্থ কোরিয়া থেকে ফল নিয়ে এসেছে। এমনকি অফিসার কাংও এখানে তাদের জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে এসেছে। তো এবার তারা সবাই মিলে খাবারগুলো টেবিলে সাজিয়ে ফেলে। এরপর তারা সেখানে অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। আর এখন তাদের সবার মধ্যে অনেক ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায়। অফিসার ইল তো এখানে অফিসার কাংকে নিজের ভাই বানিয়ে ফেলে। এদিকে ফ্যাটি নর্থ কোরিয়ান হলেও যেহেতু সে বাহিরের ব্যাপারে খোঁজখবর রাখত, তাই সে এখানে সকলের মুড ভালো করার জন্য সাউথ কোরিয়ান মেয়েদের মতো ডান্স করতে শুরু করে। অফিসার ইল তো এতে প্রচণ্ড রেগে যায়। আর সে এখানে ফ্যাটিকে বলে, তুমি কি নিজের লজ্জা শরম সবকিছু হারিয়ে ফেলেছ? শেষমেশ তুমি কিনা সাউথ কোরিয়ান গান বাজিয়ে মেয়েদের মতো ডান্স করছো। আমাদের নর্থ কোরিয়ার সম্মান আজকে তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছ। ফ্যাটি তো এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে অফিসার কাং অফিসার ইলকে থামানোর চেষ্টা করে, কিন্তু অফিসার ইল এখানে বলে, আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এতক্ষণ যে গানটি বাজছিল সেটা আবারও বাজানো হোক। এরপর গানটি বেজে উঠতেই সেও এখানে ফ্যাটের মতোই ডান্স করতে শুরু করে। তার এই কাণ্ড দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়। আর সে তো এখানে ফ্যাটের চাইতেও মেইলি ডান্স ভালো পারছিল। তাদের এই ডান্সে শেষমেশ কাংও জয়েন করে। এরপর এখানেই তাদের দুই পক্ষের সোলজারকে অদল বদল করে দেয়া হয়। চিউনহো চলে আসে নর্থ কোরিয়ায় আর ইয়ংহো চলে আসে সাউথ কোরিয়ায়। শুরু হয়ে যায় তাদের দেশ অদল বদলের প্রথম দিন। ইয়ংহোর দিন তো বেশ ভালোই কাটছিল। ইয়ংহোর কাছে মনে হচ্ছিল যে সে যেন স্বর্গে চলে এসেছে, কারণ এখানে খাবার দাবার এবং বিলাসিতার কোনো রকমের অভাব ছিল না। কোনো পরিশ্রম ছাড়াই সে এখানে এত পরিমাণ খাবার পাচ্ছিল যেটা নর্থ কোরিয়াতে তাদেরকে কোনোদিনও দেয়া হয় না। সেখানকার নিয়ম অনুযায়ী তাদেরকে মেপে মেপে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার দেয়া হয়। অন্যদিকে আমরা চিউনহোকে দেখতে পাই নর্থ কোরিয়ায় এসে সে যেন মানকা চিপায় ফেসে গিয়েছে, কারণ এখানে তাদেরকে সকালবেলা কোনো প্রকারই খাবার দেয়া হয়নি। তার উপর আবার সোলজারদেরকে এমন কিছু কঠিন কঠিন ট্রেনিং করানো হচ্ছিল যেটা দেখে চিউনহোর আত্মা যেন তার হাতে চলে আসে। চিউনহো দেখতে পায় যে এখানকার সোলজাররা অনেক বেশি শক্তিশালী। তারা তাদের শরীরকে যেন লোহার মতো শক্ত বানিয়ে ফেলেছে। এমনকি মুহূর্তের মধ্যেই তারা বিভিন্ন পাথরকেও টুকরো টুকরো করে ফেলতে পারছে। তো এখানে আবার তাদের বিশেষ একটি ট্রেনিং রয়েছে। সেখানে সোলজারদের বুকের উপর পাথর রেখে সেটাকে ভাঙা হয়। আর এই ট্রেনিংয়ে প্রথমেই ডাকা হয় চিউনহোকে। এখন তাকে ডাকার শোকে সে তো নিজেই একদম পাথরে পরিণত হয়ে যায়। এরপর তার বুকের উপর বিশাল বড় একটি পাথর রেখে যখনই সোলজার পাথরটিকে ভাঙতেই যাবে, ঠিক তখনই দৌড়ে সেখানে অফিসার ইল চলে আসে এবং সে তাদেরকে জানায় যে চিউনহো হচ্ছে নতুন সোলজার,
তাই সেই সমস্ত ট্রেনিং কিছুদিন পর থেকে করবে। এসব কথা বলে সে কোনো মতে চিউনহোকে বাঁচিয়ে নেয়, আর সে চিউনহোকে দায়িত্ব দেয় সেখানকার পোল্ট্রি ফার্ম দেখাশোনা করার জন্য, যেটা তার জন্য কিছুটা সহজ হবে। তো সেই পোল্ট্রি ফার্মে আবার কাজ করে অল্প বয়সী একজন সোলজার। চিউনহো এখানে তার কাছ থেকে জানতে পারে যে এই ফার্মের কোনো হাঁস মুরগি অনেকদিন ধরে ডিম পাচ্ছে না, আর এই বিষয়টি নিয়ে সেখানকার চিফ অনেক বেশি চিন্তিত। চিউনহো তখন নিজের অজান্তেই বলে ওঠে, তারা ডিম পারবে কিভাবে? তোমাদের মতো ঠিক তাদের মনেও কোনো রংঢং নেই। তবে ব্যাপার না, এই বিষয়টি আমি খুব সহজেই সলভ করতে পারি। চিউনহো তখন পুরো ফার্মটিকে একদম নিজের মতো করে গুছিয়ে দেয়। এরপর সে সেখানে বিভিন্ন রঙিন বাতি লাগিয়ে ফুল ভলিউমে সেখানে ডিজে গান চালিয়ে দেয়। ফলে হাঁস মুরগিরা সারা রাত সেখানে পার্টি করতে থাকে। পুরো পোল্ট্রি ফার্ম একদম কাঁপতে থাকে। সমস্ত হাঁস মুরগিরা তো জোশে এসে নাচতে শুরু করে। পুরো পোল্ট্রি ফার্ম যেন একদম নাইট ক্লাবে পরিণত হয়ে যায়। এরপর সকালবেলা ঘটে মজার এক ঘটনা। দেখা যায় সমস্ত হাঁস মুরগিরা ডিম পেড়ে একদম ভর্তি করে দিয়েছে। এমনকি ডিম ফুটে শত শত ছানাও বেরিয়ে এসেছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে, এখানে পুরুষ হাঁস মুরগির অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে তাদের রাত আসলে কতটা রঙিন কেটেছে। এখন এখানকার চিফ যখন জানতে পারে যে চিউনহো এক রাতের মধ্যে এত কিছু ঘটিয়ে দিয়েছে, তখন সে চিউনহোকে নিয়ে অনেক প্রাউড ফিল করছিল এবং তাকে এখানে একটি টাইটেলও দেওয়া হয়। সেটা হচ্ছে ওয়ান্স ইয়ার 1000 ন্যাশনাল জিনিয়াস। চিউনহো যেন সেখানকার হিরো হয়ে যায়। চিফ চিউনহোর অনেক প্রশংসা করছিল, আর সে ভাবছিল যে চিউনহোর হয়তো কৃষি বিষয়ক অনেক জ্ঞান রয়েছে, তাই সে তাকে এই ব্যাপারে আরও বেশি উচ্চশিক্ষিত করার জন্য সঙ্গে সঙ্গে তাকে এগ্রিকালচারাল সায়েন্স একাডেমিতে পাঠানোর ব্যবস্থা করে, যেখানে গেলে অন্তত 2 বছরের আগে কেউই বের হতে পারে না। আর চিউনহো এখানে অনেক ভালোভাবেই বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। তো সবাই যখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করে অভিনন্দন জানাচ্ছিল, তখন সে এখানে নিজের গালে নিজেই চট দিচ্ছিল। এবার চিউনহোকে তার উচ্চশিক্ষার জন্য রাজকীয়ভাবে বিদায় দেয়া হয়। একজন সোলজার চিউনহোকে এগ্রিকালচারাল একাডেমিতে রেখে আসতেই যাচ্ছিল, আর সেখানে একবার পৌঁছে গেলে চিউনহোর আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তাই সে মূর্তির মতো দাঁড়িয়েছিল। তবে চিউনহোরা যখন কিছুটা দূরে চলে আসে, ঠিক তখনই একজন মেয়ে সোলজার তাদের গাড়িটি সেখানে থামায়। আর এই মেয়েটি আসলে হচ্ছে ইয়ংহোর বোন। তার নাম হচ্ছে ইয়ংহি। ইয়ংহি আসলে চিউনহোর ব্যাপারে সবকিছুই জানত, কারণ ইয়ংহো সাউথ কোরিয়া যাওয়ার আগে তাকে সবকিছুই বলে গিয়েছিল। আর সৌভাগ্যবশত ইয়ংহি আজকে সেই সায়েন্স একাডেমি থেকেই ফিরেছে। সে সেখান থেকে ডিগ্রি অর্জন করে এসেছে। তাই সে এখানে গাড়িতে থাকা সোলজারকে তার সার্টিফিকেট দেখায় আর বলে যে চিউনহোকে সেখানে পাঠানোর কোনো প্রয়োজন নেই, সেই তো এখন তাদের সঙ্গে আছে। তাই সায়েন্স এগ্রিকালচার সম্পর্কে সমস্ত বিষয়ে সেই তাদেরকে হেল্প করবে। এভাবেই অনেকটা বুঝিয়ে সুঝিয়ে সে কোনো মতে চিউনহোকে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা সাউথ কোরিয়ায় ইয়ংহোকে দেখতে পাই। ইয়ংহো তার পুরো টিমের সঙ্গে প্রতিদিনের মিশনে এসেছে। তারা পুরো বর্ডার এরিয়া ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে একজন একটি মাইনের উপর পা রেখে দেয়, যেটা মূলত নর্থ কোরিয়ানরাই সেখানে পুঁতে রেখেছিল। এখন এটা দেখে সমস্ত সোলজাররা ভয় পেয়ে সেখান থেকে দূরে সরে যায়। কিন্তু ইয়ংহো এখানে সেই সোলজারের কাছে এসে মাইনটি দেখে। যেহেতু এই মাইনটি তাদেরই সেট করা ছিল, তাই সে খুব ভালোভাবেই জানত যে এটাকে কিভাবে ডিফিউজ করতে হয়। এখন ইয়ংহো এখানে মাইনটি ডিফিউজ করে সেই সোলজারকে বাঁচিয়ে নেয়। এটা দেখে সমস্ত সোলজাররা তাকে নিয়ে প্রাউড ফিল করছিল। তারা তাকে তাদের হিরো বলে আখ্যায়িত করছিল। এমনকি তাদের যে টিম লিডার রয়েছে, সে এখানে ইয়ংহোকে একটি উপাধি দেয়, সেটা হচ্ছে মাইন কিলারেন্স হিরো। তো এভাবে করে ইয়ংহো এবং চিউনহো দুজনই 2 দেশের হিরো হয়ে যায়। এরপর শুরু হয় আসল মজা। আমরা এখানে অফিসার কাংকে দেখতে পাই। অফিসার কাং লিডংকে টিকিটের টাকাগুলো উইথড্র করে আনতে বলে। তবে মিলিটারি ক্যাম্প থেকে এমনি এমনি কোনো সোলজার বাইরে যেতে পারে না, এর পেছনে কোনো জরুরি কারণ থাকতে হয়। তাই লিডংকে বাইরে পাঠানোর জন্য অফিসার কাং দুর্দান্ত একটি প্ল্যান তৈরি করে ফেলেছে। সে এখানে লিডংকে বলে যে সে নিজের হাতে লিডংয়ের হাত ভেঙে দেবে, কারণ এটাই হচ্ছে একমাত্র উপায় যেটার মাধ্যমে তাকে এখান থেকে ছুটি দেয়া হবে। আর সেই ছুটির সময়টিকেই কাজে লাগিয়ে সে তার পুরো মিশনটি কমপ্লিট করে টাকাগুলো নিয়ে এখানে চলে আসবে। যদিও লিডং প্রথমে তার হাত ভাঙতে রাজি হচ্ছিল না, কিন্তু কাং তখন তাকে চিউনহোর কথা বলে যে চিউনহো বেচারা নিজের জীবনের কত বড় রিস্ক নিয়েছে, আর সে কিনা এইটুকু কাজ করতে পারবে না। এই সমস্ত কথা বলায় লিডংও রাজি হয়ে যায়। অফিসার কাং আবার এখানে লিডংয়ের জন্য স্পেশাল একটি আন্ডারপ্যান্ট তৈরি করেছে, যেটা ঠিক সামনেই ছোট্ট একটি পকেট ছিল। কাং জানায় যে এটা টিকিট রাখার জন্য সিক্রেট একটি পকেট। সে যেন সবসময় এই টিকিটটির খেয়াল রাখে। সে তাকে বলে, দেখ ভাই, তোকে অনেক বিশ্বাস করে তোর হাতে টিকিটটি তুলে দিচ্ছি। তোর যা কিছুই হয়ে যাক, শুধু অন্তত প্যান্টের মধ্যে হিসু করে দিস না। তো এবার লিডং সবকিছু কমপ্লিট করে কোনো মতে তার মিশনে বেরিয়ে যায়। আর টিকিটটিকেও সে ঠিক সেই জায়গাতেই নেয়।
যেটা কাং তাকে দেখিয়ে দিয়েছে। একজন সোলজার তাকে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে যাচ্ছিল। আর এদিকে কাং যেহেতু লিডংকে টিকিটটি সবসময় খেয়াল রাখতে বলেছিল, তাই লিডং পুরো রাস্তাতেই টিকিটটির উপর হাত বুলিয়েই যাচ্ছিল। এই বিষয়টি আবার ড্রাইভার দেখতে পায়। সে এতে অনেক ভয় পেয়ে যায়। সে মনে মনে চিন্তা করতে থাকে যে বর্তমানে যে যুগ জামানা এসে গিয়েছে, লিডং আবার তাকে একা পেয়ে তার কোনো ক্ষতি করবে না তো। এটা ভেবে সে লিডংকে মাঝ রাস্তাতে নামিয়ে দিয়ে চলে যায়। কিন্তু লিডং তো কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, সে এবার তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সোজা গিয়ে একটি মেট্রো রেলে উঠে পড়ে। আর তার সামনে আবার বসা ছিল অনেকগুলো মেয়ে মানুষ। কিন্তু এতে তো লিডংয়ের কিছুই যায় আসে না। লিডং তো শুধুমাত্র বারবার তার টিকিটটি চেক করছিল। সে সেই গাড়ির মতোই এখানেও বারবার তার টিকিটের উপর হাত বুলিয়েই যাচ্ছিল। কিন্তু সবাই তো ভাবছিল অন্য কিছু। সবাই এখানে লিডংকে অসভ্য এবং বেয়াদব লোক বলে গালাগালি করতে থাকে। এমনকি অনেকে তো এখানে লুকিয়ে লুকিয়ে লিডংয়ের ভিডিও এবং ছবিও তুলে ফেলে এবং সঙ্গে সঙ্গে সেগুলোকে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে দেয়। আর এতে করে লিডংয়ের একটি চোখ উল্টানো ছবি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যেটার ব্যাপারে লিডং কিছুই জানত না। তবে মুহূর্তের মধ্যেই পুরো সাউথ কোরিয়ার মানুষ তাকে চিনে ফেলে। তাকে তাদের দেশের সবচাইতে অসভ্য সোলজারের উপাধি দেয়া হয়। তো এবার লিডং কোনো মতে লটারির সেই এজেন্সির অফিসে চলে আসে। কিন্তু যখনই সে সেখানে প্রবেশ করে, ঠিক তখনই তাকে সেখানকার সিকিউরিটি গার্ডরা দেখে চিনে ফেলে যে এটা তো ট্রেনের সেই অসভ্য সোলজার। তাই সবাই মিলে এখানে লিডংকে ধাওয়া করতে শুরু করে, তাকে ইচ্ছে মতো ধোলাই দেওয়ার জন্য। লিডং আর কোনোভাবেই টাকা উইথড্র করতে পারে না। লিডং যেখানেই যাচ্ছিল সেখানেই তাকে মানুষ ধাওয়া করছিল। কিন্তু তারপরও সে কোনো মতে দৌড়ে একটি ব্রিজের কাছে এসে লুকিয়ে থাকে। অন্যদিকে লিডংয়ের ব্যাপারে সমস্ত খবর জানতে পারে অফিসার কাং। সে তখন লিডংকে অনবরত ফোন করতে থাকে। কিন্তু মানুষের দৌড়ানি খেতে খেতে লিডং তার ফোনটিই হারিয়ে ফেলে। তবে লিডং যখন টিকিটটি নিয়ে সেই লটারি অফিসে গিয়েছিল, তখন তাকে লক্ষ্য করেছিল একজন ব্যক্তি। তো সে এখানে লিডংকে ফলো করতে করতে তার কাছে চলে আসে। এরপর সে লিডংকে একজন ধনী মহিলার সঙ্গে দেখা করিয়ে দেয়, যে কিনা তার কাছ থেকে টাকা দিয়ে টিকিটটি নিয়ে নিতে চাইছিল। তো এখানে যখন সেই মহিলার সঙ্গে লিডংয়ের ডিল কনফার্ম হয়ে যায়, তখন মহিলাটি লিডংয়ের কাছে টিকিটটি চায়। আর লিডং তখন টিকিটটিকে বের করার জন্য তার প্যান্টের চেন খুলে জায়গা মতো হাত ঢুকিয়ে দেয়, যেটা দেখে সেই মহিলা এবং ড্রাইভার অনেক বেশি ভয় পেয়ে যায়। ড্রাইভার এখানে বলে, আমার ম্যামের কোনো ক্ষতি করতে চাইলে আপনাকে মেরেই ফেলবো। লিডং তখন বলে, আরে আজব তো, আপনার এই বয়স্ক ম্যামের কোনো ক্ষতি করতে আমার বয়ে গিয়েছে। এই বলে লিডং কোনো মতে টিকিটটি বের করে দেয়। এতে সেই মহিলাটি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর টিকিটটি নিয়ে সেই মহিলাটি তাকে সমস্ত টাকা দিয়ে দেয়। আর এদিকে টাকা ভাগাভাগি করার জন্য সময় মতো সমস্ত সোলজাররা সেই সাপ্লাই এরিয়াতে এসে হাজির হয়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে হিরোর মতো টাকা নিয়ে লিডং চলে আসে। তারা সবাই তো এখানে এত পরিমাণ টাকা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এতগুলো টাকা দেখে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু এমন সময় আবার সেখানে একজন নর্থ কোরিয়ান সিকিউরিটি গার্ড চলে আসে, যে কিনা বহুদিন ধরে তাদেরকে ফলো করছিল। আর সে এখানে তাদের দিকে বন্দুক তাক করে বলে, এই সমস্ত টাকা আমার, এগুলো আমি নিয়ে যাব। এই বলে সে সেখানে শুট করে তাদেরকে ভয় দেখাতে থাকে। কিন্তু তারা এখন যেই জায়গাটিতে রয়েছে, এটা অনেক গভীর জঙ্গলে হয়। এখানে অনেক জন্তু জানোয়ার রয়েছে, যার ফলে হঠাৎ করে সেখানে একটি পিগ চলে আসে। আর এই পিগ এখানে টাকার ব্যাগটিকে হয়তো তার বাচ্চা মনে করছিল। সে তখন ব্যাগটিকে মুখে নিয়ে সোজা বাহিরে চলে যায়। আর তার পিছু পিছু দৌড় দেয় নর্থ কোরিয়ান সেই সিকিউরিটি গার্ড। সে দৌড়তে দৌড়তে সেই পিগকে অনবরত গুলি করছিল। আর সেই জায়গাটি ছিল এমন একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণে মাইন ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সেই পিগ এবং সেই সিকিউরিটি গার্ড অনেকগুলো মাইনের উপর তাদের পা ফেলে দেয়। ফলে সেখানে একের পর এক মাইন বিস্ফোরিত হতে থাকে। এতে করে পিগ এবং সেই সিকিউরিটি গার্ড মারা তো যায় ঠিকই, সেই সাথে তাদের টাকাও জ্বলে পড়ে শেষ হয়ে যায়। তাদের এতদিনের পরিশ্রমের ফল মুহূর্তেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এত কষ্টের পরও তারা কেউই একটি টাকাও পায় না। ফ্যাটি তো এখানে চিৎকার করে কাঁদতে থাকে, আর বাকি সবাই মন খারাপ করে চুপচাপ বসে থাকে। কিন্তু এমন সময় লিডং তাদেরকে বলে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমাদের এত পরিশ্রমের ফল আমি কখনো বৃথা যেতে দেই। এই বলে লিডং তার প্যান্টের মধ্য থেকে একের পর এক বান্ডেল বের করছিল। আসলে লিডং এখানে আসার আগেই যত বেশি পরিমাণে সম্ভব তার প্যান্টের ভেতরেই টাকাগুলো লুকিয়ে রেখেছিল। সেই ব্যাগের মধ্যে শুধুমাত্র সামান্য কিছু টাকা ছিল। এটা জানতে পেরে সবাই এখানে প্রচণ্ড রকমের খুশি হয়ে যায়। লিডংয়ের জন্য তারা সবাই এখানে হাততালি দেয়। তারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে সেখানে সেলিব্রেশন করতে থাকে। এরপর এই টাকাগুলো তারা সবাই মিলে সমানভাবে ভাগাভাগি করে নেয়। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে কোনো ধরনের মিল না থাকলেও অবশেষে একটি জায়গাতে এসে দুটো দেশের মিলন ঘটে। তারা সবাই একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। আর এভাবেই খুব সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে
দুটো দেশের সোলজারদের মজার গল্পটি এখানেই শেষ হয়ে যায়।